বাইরে প্রচণ্ড গরম আর তার মনের ভেতরে অসম্ভব দোটানা, কাকে বিশ্বাস করবে, কেন বিশ্বাস করবে, কোনটা করা উচিত নয়। এই বিশ্বাসের যে মানে খেলাটার মধ্যে তুমি আছো, নিজে কতটা এনজয় করছো এই বিশ্বাসের খেলাটা নতুন ধারাবাহিকে? খুবই এনজয় করছি। আমাদের মানে সপ্তর্ষি মৌলিক যখন আমি ব্যক্তিগত জীবনে, তার সাথে চরিত্রের তো একটা ডিফারেন্স আছে। তো আয়ুষ্মানের, তুমি খুব সুন্দর বললে, আয়ুষ্মানের একটা কনফ্লিক্ট আছে মনের মধ্যে, যেটা ও দেখছে এটাই কি সত্যি। বিশেষ করে এই কনফ্লিক্টটা ছিল না যতদিন না ওর জীবনে অষ্টমী এসেছিল। অষ্টমী এসে যখন প্রশ্ন করছে ওকে যে একজন মানুষ বলেছেন, তিনি নিজেকে ভগবান বলে দাবি করেন, তিনি বলেছেন বলেই সব কিছু তার মতো করে চলবে, সব কিছু তো একটা রুল আছে। তো এই ছেলেটির ভেতরে একটা কনফ্লিক্ট শুরু হয় যে যেটা আমি দেখছি এতদিন যেটাকে সত্য বলে মনে করতাম, আদৌ কি সেটা সত্য? এখনও পুরোপুরি কনভিন্সড নয়, কিন্তু গল্প যত এগোবে একটা যে কোনো মানুষকে যখন একজন প্রশ্ন করা হয়, হঠাৎ করে 10 জনের মধ্যে একজন যখন প্রশ্ন করে এটা ভুল হচ্ছে, 9 জন প্রথমে সাপোর্ট করে না, কিন্তু 9 জনের ভেতর কিন্তু একটা দোটানা তৈরি হয়। রাজা তোর কাপড় কোথায় মতো একদম, যে কেন এটা বলছে, তার মানে কি এইটারও একটা প্রবাবিলিটি আছে। আর জনগণ সবসময়তেই তুমি দেখবে খুব সুন্দর একটা ফুটবলের ডায়ালগ ছিল স্যারের লেখা, যে ভিড়ের মধ্যে সবাই রানা প্রতাপ। তো যখন কাউকে অ্যাকিউজ করা হচ্ছে, একসাথে 50 জন হয়তো বলছে না 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 এই লোকটাই, তুমি আলাদা করে যখন বলতে হচ্ছে ওয়ান অন ওয়ান, তখন কিন্তু কেউ কারোর পক্ষ নিচ্ছে না। তো সেইটা আমার মনে হয় খুব সুন্দর করে এই বিষয়টা তুলে ধরা হয়েছে। ঠাকুরের ভর হওয়ার দিন। আচ্ছা, মানুষের ওপর দেবত্ব আরোপ, এমনি যে কোনো ধারাবাহিকের গল্প বলতেই আমরা বুঝি ধারাবাহিকের গল্পের স্রোত অনুযায়ী নায়ক নায়িকার বিয়ে হবে, কিন্তু এখানে যে মানে যে বক্তব্যটা তুলে ধরা হয়েছে বর্তমান আর্থ সামাজিক রাজনৈতিক সমস্ত জায়গায় দাঁড়িয়ে মানুষের ওপর দেবত্ব আরোপ এবং অন্ধবিশ্বাস কতটা প্রাসঙ্গিক? আমার মনে হয় খুবই প্রাসঙ্গিক, কারণ কোথাও আমরা ভারতবর্ষের তথা বিশ্বের রাজনীতিতে ধর্মের কতটা প্রভাব পড়েছে এখন, ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে সেটা কিন্তু সকলে আমরা জানি, মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেখানে কিছুদিন আগে আমি বলছিলাম যে ব্যক্তিগতভাবে আমি হয়তো কখনো এই ভর করা বা এই বিষয়গুলোতে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু ফেসবুকে স্ক্রোল ডাউন করতে কিন্তু অনেক সময়তেই আমরা দেখি এ ধরনের ভিডিও অনেক ভিউ হয়েছে, হয়তো 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ হয়েছে। তার মানে এইগুলো কিন্তু হচ্ছে এবং এইগুলোকে বিক্রি করে অনেক ব্যবসায় কিন্তু চলছে, এবং তাতে কিন্তু মানে সেটা কিন্তু একটা প্যারালাল ইন্ডাস্ট্রি বলতে পারি আমরা, যে এই অন্ধবিশ্বাসের যে ইন্ডাস্ট্রিটা, যেখানে মানুষ বিশ্বাস করেন যে কিছু জিনিসের জন্য তার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। তুমি কখনো কোয়েশ্চেন রেজারটা হয়েছো যে এই কোয়েশ্চেনটা তুমি রেজ করেছো যে কেন হয়েছো? আবার অনেক সময় দেখা যায় আমরা যে কোয়েশ্চেন যদি কেউ রেজ করিও, পাশাপাশি আমাদের নিজেদের কাছের লোকগুলোই অচেনা হয়ে গেলে তুই এটা বুঝবি না, ছেড়ে দে, মানে তারা লজিকের ধারণার মধ্যে না গিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আমি ধর্ম নিয়ে কোয়েশ্চেনটা অতটা হয় না, যে কোনো এরকম একটা অযৌক্তিক ডেফিনেটলি করেছি, আমি প্রশ্ন তুলেছি এবং সেই তোলার জন্য অনেক সময় প্রবলেমেও পড়েছি। আবার যেটা হয়েছে, যেহেতু আমি থিয়েটার থেকে আমার অভিনয় যাত্রা শুরু, থিয়েটারে আমার দলে সবসময়তেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে। নান্দিকার এবং স্যারকেও কোনো প্রশ্ন করেছে, স্যার এই সিস্টেমটা কেমন, কেন এরকম হলো, কেন এরকম নয়, বা এই যে সিনিয়র তিনি কেন দুর্ব্যবহার করছেন, তার মতামতটা কী, এটার মাধ্যমে তিনি কি বলতে চাইছেন। আমি 4টে বই পড়িনি মানে কি আমি এটা জানি না? আমারও তো নিজস্ব ভাবমূর্তি হতে পারে বা একটা জিনিস সম্পর্কে ধারণা তৈরি হতে পারে। তো সেই উত্তরগুলো কিন্তু একজন সিনিয়র খুব ভালোভাবে বুঝিয়ে আমাকে বলেছেন। সেই কারণে আমার মনে হয় যে কোনো স্টুডেন্টের ভিতরে অনেক প্রশ্ন থাকে, টিচারেরও দায়িত্ব সেই প্রশ্নগুলোকে কনভিন্সিং ওয়েতে তাকে বোঝানো। তা না হলে কিন্তু ওই কী বলবো, প্রশ্নগুলো চাপা দিয়ে দিয়ে কিন্তু কোনো সুরাহা হয় না। মানে যে কোনো একটা, ধরো একজন বিজ্ঞানী তো আবিষ্কার করেন তার ভিতরে অনেক কিছু হয়েছে বলে, একজন অভিনেতার ভিতরেও কিন্তু অনেক প্রশ্ন জাগে, যে এটা কেন এরকম নয়, সব কিছু দেখে একটা কিছু মনে হওয়া, মানে সেটা হওয়া উচিত অ্যাটলিস্ট। তো সেই প্র্যাকটিসটা কিন্তু ছোটোবেলা থেকে না জেনেই ছিল, আমার অনেক কিছু সম্পর্কে প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নের উত্তর আমাকে বাবা সব ছোটোবেলা যেরকম হয়, বাবা আমাকে লোকে প্রশ্ন করে, তো সেটা আমি যাদেরকে পেয়েছি, আমি যাদের সান্নিধ্য পেয়েছি, আমি ভেরি লাকি যে তারা কিন্তু আমাকে স্যাটিসফাইং আনসার দিয়েছেন আর কি। সপ্তর্ষিতে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা তুমি তুললে, যে তুমি প্রশ্ন করেছো, উত্তর পেয়েছো, কিন্তু নাম্বার রেসের জায়গায় দাঁড়িয়ে, ক্যাট রেসের জায়গায় দাঁড়িয়ে, যেখানে পুরো ব্যাপারটাই কর্পোরেটের আন্ডারে চলে যাচ্ছে, সবাই একটা কম্পিটিশনের মধ্যে দাঁড়িয়ে যে আমাকে এই মার্কসটা পেতেই হবে, এই প্রশ্ন তোলার মানুষগুলো কি কমছে? মানে সেটা তুমি বাবা মার দিক থেকেও বলতে পারো, তোমাকে অত কিছু ভাবতে হবে না, তুমি নিজের পড়াটা করে লিখে দিতে পারলেই হলো। যুক্তি করা, প্রশ্ন করা, মানে যে কোচদের আমরা জীবনে দেখেছি তারা প্রশ্ন করেছে, তারা হয়তো জীবনে তারা নিজেরা বিশাল কিছু হয়নি, জুনিয়রদের খুব ভালো তৈরি করেছে, সে মানুষগুলো কমছে না বাড়ছে? না, এটা তুমি খুব ভালো প্রশ্ন করেছো। দেখো, একটা কথা হচ্ছে যে প্রশ্নটা আমি কেন করছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে আমরা অনেক সময়তে কিন্তু পরিস্থিতিকে এড়িয়ে যাওয়ার জন্য প্রশ্ন করি, তো সেটা যদি হয় তাহলে নিজেকে ফাঁকি দেওয়া হচ্ছে।
আমার যদি সত্যি আমার মনে অনেকগুলো প্রশ্ন থাকে আমি সেটাকে সলভ করার জন্য, তাহলে সেটা তোমার জন্য কিন্তু সবসময়তেই সেটা তোমাকে ডেভেলপ করতে সাহায্য করবে এবং সেটা পরবর্তীকালে তুমি কোনো না কোনো দিন জীবনের এমন একটা সমস্যার সম্মুখীন হবে যখন তোমার ওই কোয়েশ্চেনিং মাইন্ডটা তোমাকে ওটা থেকে সর্ট আউট করে দিচ্ছে। কিন্তু অনেক সময়তেই হয় আমরা এড়িয়ে যাব বলে প্রশ্ন করছি, যেরকম এখন রাজনীতিতে হচ্ছে যে এ কি করেনি, আমি কি করব সেটা কেউ বলে না, তুমি এটা করতে পারিনি, আগের জন এটা করেনি, এই যে ধরো ডাইভার্ট করে দেওয়া, কোনো কিছু হলেই ওদের সময় কি হয়েছিল। হ্যাঁ আমি সেটাই বলছি, ধরো এটা হচ্ছে ডাইভার্টিং মাইন্ড আর কি, মানে তোমার সরিয়ে দিলাম, তোমাকে সমস্যাটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিলাম, সেটা হলে খুব মুশকিল। কিন্তু কমছে না, তার কারণ হচ্ছে দেখো মানে সাকসেসটা তো ইম্পর্টেন্ট, তাই এটা আমি কখনোই বলবো না যে প্রচণ্ড আমি কোয়েশ্চেন করলাম কিন্তু দিনের শেষে আমার কোথাও গিয়ে মনে হলো যে আমি সাকসেসফুল নই। সাকসেসটা আমি অর্থ দিয়ে শুধু বিচার করছি না, কিন্তু কোথাও গিয়ে তো একটা সাকসেসটা ম্যাটার করে, মানে অন্তত আমি মনে করি যে সাকসেস কিন্তু পজিটিভিটি, মানে সেটা শুধুমাত্র আমি একদমই বলছি না যে সাকসেস মানেই হচ্ছে প্রচণ্ড নাম্বার পেলাম বা বিশাল টাকা রোজগার করলাম। হ্যাঁ টাকাটাও হয়তো ভেরিয়েন্ট, কিন্তু সাকসেসটা ইম্পর্টেন্ট, যে কোনো ফিল্ডে হতে পারে। আমি যদি ছবি আঁকাও হয়, আমি যদি 600টা বাচ্চাকে একটা বেগুন প্রতিদিন আঁকি, সেটাও কিন্তু একজন যে লোকটা, মানে আমি যার চার কাছে ছোটোবেলায় ছবি আঁকতাম, তিনি কিন্তু আমার মনে হতো তিনি দুর্দান্ত আঁকেন, ওটাই তার সাকসেস। যে স্টুডেন্টের মনে হচ্ছে যে বাহ কি ভালো টিচার, বা আমার অঙ্কের ধরো একজন টিচার ছিল, অঙ্ক করতে ছোটোবেলা থেকে খুব যে ভালো লাগতো না, কিন্তু বাবা যেহেতু অঙ্ক করাতো ওটা ভালো লাগতো করাতে, সো ওইটা একটা সাকসেস। মানে আমার মনে হয় ছোট ছোট সাকসেস আর কি, তুমি কানেক্ট করতে পারো। হ্যাঁ হ্যাঁ। সবচেয়ে আরেকটা জিনিস বলো, তোমার কি মনে হয় যে মানুষ দুর্বল সময়ে বেশি অন্ধবিশ্বাসের ওপর মানে কি বলবো বিশ্বাস রাখে, নাকি সুখের সময় সুখটা ধরে রাখার জন্য? আবার আরেকটা প্রশ্নও আসতে পারে যে দুঃখ, ধরো একটা খারাপ সময় যাচ্ছে, একজনের কাছে গেলাম, সে কিছু এটা করে দিল, একটা কিছু হয়ে গেল জীবনে, তারপরে এইটা ধরে রাখার জন্য একটা ডেসপারেট চেষ্টা, কি মানে তুমি কিভাবে? ঠিকই বলেছো, মানে আমার মনে হয় যে বেশিরভাগ সময়তেই আমরা সাকসেসটা খুব মানে কি বলবো, সাকসেসটা এখন হয়ে গেছে অনেকটাই ভিজুয়ালি, যেটাকে দেখে আমার সাকসেসফুল মনে হচ্ছে সেটা। অন্তরের সাকসেসটা কিন্তু মানে এখন এই কথাগুলো শুনলে লোকে বলবে প্রচণ্ড আতেল কথা, কিন্তু আসলে সাকসেস তো সুখের সাথে কিছুটা কানেক্টেড, তাই না? মানে সাকসেস মানে তো আমার পাশের বাড়ির লোকটা একটা বিশাল বড় আইফোনটা যেন এখন একটা হয়ে গেছে আর কি, মানে আইফোন যার কাছে নেই সে নয়, কিন্তু আমি একটা ভিভোর ফোন ইউজ করি, আমার কিন্তু আমার পাশে যখন ধরো কেউ আইফোন রাখে, আমার কিন্তু একবারও মনে হয়নি যে আমার স্টেটাসটার জন্য পড়ে যাচ্ছে। আমার মনে হয় আমি কাজ করতে যাচ্ছি, সেইটা আমার পরিচয় হওয়া উচিত। হ্যাঁ আমার জামা জুতো কিনতে ভালো লাগে, সেটা আবার আমার ভালো লাগে, কারো দেখিয়ে না নিজের। তো আমার মনে হয় যে ওই ধরো ওই রেসটা করতে গিয়ে লোকের মনে হচ্ছে আমি অসুখী, কিন্তু আমাকে তো আমার প্রতি সৎ বিচার করতে হবে যে আমার ক্ষমতা কতটা, আমি এটাকে অর্জন করার জন্য কি কি করেছি। আমি কিছুই করলাম না, হঠাৎ ভাগ্যদেবী এসে বললেন যে তোমার দারুণ হবে, তুমি হাতে আংটি পরে নাও বা আমাকে 10 বার পুজো করো, এটা তো হতে পারে না কখনো। মানে কর্মের সাথে তো ভাগ্যের কোথাও একটা রিলেশন আছে। আমি যদি প্রচণ্ড কর্ম না করি তাহলে হঠাৎ করে তো ভাগ্য কখনোই হতে পারে না। মানে লটারিটা তো লাখে একজনের হয়, এবং এটাও আমরা জানি না যে তিনি লটারি পাওয়ার আগে কি কি করেছেন। আমি হয়তো দেখছি লটারি, মানে যদি কেউ বলে লাখের কথা, হ্যাঁ মানে একটা লটারি হচ্ছে ওই যে আজকে তো দিনটা ভালো ছিল, প্রতিদিনই তোমার দিন হতে পারে যদি তুমি সেটাকে সেভাবে দেখো। আমি সেভাবে বিশ্বাস করি। তবে তুমি ঠিকই বলেছো, দুর্বল অবস্থায় মানুষ হয়তো একটু মনে করে যে এই দুঃখ থেকে সুরাহা পাওয়ার জন্য আমাকে এইটা হেল্প করতে পারে, কিন্তু আমার মনে হয় যে কনস্ট্যান্ট হচ্ছে তোমার কাজটা প্রতিদিন। সত্যজিৎ এই জায়গা থেকেই বলবে, এই দুর্বল সময়েতে কিছু মানুষজন, যেমন আমরা বেশ কিছু জনের কাছে আমরা আশ্রয় নিই এবং বিশ্বাসে আমরা বলেই থাকি যে বিশ্বাসে মেলায় বস্তু, কিন্তু এই সময় দাঁড়িয়ে যখন কোনো একটা উইক পয়েন্ট চলছে আমাদের জীবনে, একটা ভীষণ মানে টাফ মোমেন্ট চলছে, সেই সময় কোনটা বেশি দরকার, যে মানে লজিক্যালি ভাবা এবং নাকি সেই রকম একটা বন্ধু যে তোমায় ঠিকমতো হাত ধরে পথ দেখাবে? মানে তোমার কাছে দেখো, আমি এটা বললে মনে হবে যে আমি মোটামুটি লজিক্যাল আর কি। আমি কখনোই এটা মনে করিনি যে কোনো বিপদে পড়লে কোনো বাইরের শক্তি হিসেবে আমার শক্তি এসে আমাকে প্রচণ্ড বাঁচাবে। হ্যাঁ আমি ছোটোবেলায় ভগবানে বিশ্বাস করতাম না, তারপর বয়স বাড়ার সাথে সাথে আমারও কিছু দুর্বলতা হয়েছে, কারণ আমি এখন আর একা নই, আমার পরিবার আছে, তারপর বাবা মায়ের একটা বয়স হয়েছে, সোহিনী, আমার বাচ্চারা যারা আমার সারমেয় সন্তান, সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি কারোর দিকে যদি প্রে করি আমার আরাম লাগছে, সেইটা আমি আমার শিব ঠাকুরকে ভালো লাগে, কিন্তু সেটা মানে ঠাকুরের কনসেপ্টের থেকেও একটা পাওয়ার হিসেবে ভালো লাগে।
যদি এই প্রশ্নটাকে ধরো এইভাবে করি যে অনেক সময় আমাদের লাইফে অনেক খারাপ সিচুয়েশন থাকে, যে সময় আমরা বেশ কিছু বন্ধু পাই, তোকে এই বাবার কাছে নিয়ে যাচ্ছি, তোকে এর কাছে নিয়ে যাচ্ছি, ওটা কর সেটা কর, বাড়িতে এই জিনিসটা ঝোলা, এইটা থাকে, আমরাও করতে শুরু করি কিছু জিনিস। আবার এই সময়তেই আমরা বেশ কিছু বন্ধু পাই, ওই সব ছাড়, আগে তুই ভাব কি কারণে এই জিনিসটা হলো, হচ্ছে তো কীভাবে সর্ট আউট করতে হবে বল, আগে নিজেকে নিজে শান্ত কর, কোনটা বেশি দরকার বলতে। এবং এই বন্ধুগুলো তুমি কতটা জীবনে পেয়েছো? আমি হচ্ছে সেকেন্ড বন্ধুটা হচ্ছে লজিক্যাল, যে ওইটা বলা, এবং আমি এটাতেই বিশ্বাস করি। আমার সারাউন্ডিং কেউই এরকম খুব একটা নেই যে এটা করলে ওটা হয়ে যাবে। তবে হ্যাঁ, দুর্বল মুহূর্তে কখনো যে হয়নি তা নয়। আমাদের বাড়িতে যেরকম বাবা আমার শিব ঠাকুরের পুজো করেন, সেটা আমার ছোটোবেলা এরকম হয়, বাচ্চারা নাস্তিক হয়। পরবর্তীকালে আমার ওই কনসেপ্টটা ভালো লেগেছে যে বাবা, সবাই যখন মহিলারা শিবরাত্রি করেন তখন বাবা শিবরাত্রি করে, তো আমার শিব ঠাকুরকে ভালো লাগে, এবং এখন আমি কিন্তু নিজের মতন করে প্রেও করি। কিন্তু এইটা কখনো মানে নয় যে আমি শুধুমাত্র প্রে করবো সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। আমি সবসময়তেই মনে করেছি যে কর্ম কাজ, হ্যাঁ, যে তুমি কাজ না করলে কেউই তোমাকে এসে মানে সেটা তুমি আমি বলছি তখন বাবা মাও একটা সময় অবধি তোমায় প্রচণ্ড ভালোবাসবেন, কিন্তু তুমি যদি কিচ্ছু না করো, কোনো দায়িত্ব পালন না করো, তারাও কিন্তু হয়তো একটা বাহ্যিক মানে একটা ভেতরের টান আছে বলে তারা হেল্প করবেন, কোথাও গিয়ে তারাও একটুখানি ক্লান্ত হয়ে পড়বেন। কারণ তারা তো অনেক সত্যিই তো একটা প্রত্যেকটা মানুষই কিন্তু আরেকটা মানুষের থেকে কিছু না কিছু একটা চায়। আমি খারাপ চাওয়া বলছি না, একটা এক্সপেকটেশন। তো সেইটুকুন যদিও সে যে করতে না পারে, তখন তো তার একটা দুঃখ হতেই পারে। তো আমার মনে হয় ভগবানেরও প্রত্যেকটি মানুষের প্রতি একটা এক্সপেকটেশন আছে, নাহলে ভগবানও বিরক্ত হয়ে যাবে, কি রে ভাই কত চেষ্টা করবো, শুধু আমার দিকে তাকিয়ে থাকলে তো হবে না। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হলো ছোটবেলা থেকে আমরা মানে পরীক্ষার সময় থেকে কিছু কিছু ছোট ছোট সুপারস্টিশন নিয়ে বড় হই। তো তোমার যদি বলা হয় কয়েকটা সময়কাল বলবো, এবং সেই সময় তোমার মধ্যে কোন সুপারস্টিশন বিলিফ ছিল কি না, থাকলেও কোনটা ছিল? তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, ধরো পরীক্ষার সময় ছিল এই পেনটা দিয়ে পরীক্ষা দিলে আমার পরীক্ষা ভালো হবে, এরকম ঠিক মাধ্যমিকের সময়। না, আমার পড়াশোনা নিয়ে খুব একটা ছিল না। আমার মনে হতো এই ধরো একটা পজিশনে বসে আছি, ইন্ডিয়ার সাথে খেলা হচ্ছে, পজিশন চেঞ্জ করলে উইকেট পড়তে পারে, একবার হলে এইটা একবার দুবার হয়েছে আর কি। প্রথম প্রপোজাল দেওয়ার সময় প্রেমের? না না না, আমার অতটা কোনোদিনই খুব একটা সুপারস্টিশন ছিল না। আচ্ছা, কখনো ওই এক চোখ দেখা মেনেছো? না 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 না, বরঞ্চ যারা বিশ্বাস করতো তাদেরকে আমি এরকম করতাম আর কি, ভাল লাগতো আর কি। মানে আমার মনে হতো একটা লোক এক শালিক, খুব বাজে লাগতো, আমার মতো একটা প্রাণীকে ডিমিন করা হচ্ছে, মানে একটা বেচারা শালিক পাখি, এক শালিক দেখলে নাকি জীবনে দুঃখ চলে, হ্যাঁ, মানে দু শালিক দেখলে জীবন সব ভালো হয়ে গেল, মানে এগুলো বোকা বোকা আর কি। খুব আমরা আবার স্কুল লেভেলে করতাম, সেটা হলো এক শালিক দেখলে চোখটা এরকম করে নিতাম, তাতে অনেক রকম এসব ছিল আর কি। তারপর ধরো এই প্রাণীরা ক্রস করে গেলে আমি গাড়ি চালাবো না, ক্রস থুতু ফেলবো, আমার খুবই বোকা বোকা লাগে এগুলো। এবং আমি ভেরি লাকি যে আমাদের ফ্যামিলিতে আমাকে এইভাবেই বড় করা হয়েছে, যেগুলো খুব ছোটোবেলা থেকে ভুল মনে করা হয়েছে। এবং যখনই ধরো পাড়ার কোনো কাকিমা বা পিসিমা এসে বললো এই বাবা এরকম করছো, বাবা সবসময় প্রোটেস্ট করেছে, না না এটা ভুল জিনিস শেখাবেন না আর কি, এ আবার কি বলছেন। আচ্ছা, যদি বলা হয় তোমাকে, ধরো তিনটে জিনিস বললাম যেগুলো একদম সামাজিক ইস্যু, এবং তিনটেকে যদি কোনো মানে কিছু জিনিস হয় না, কুসংস্কার দিয়ে দিলে ব্যাপারটা মানুষ করে না, দেখবে অনেক দেওয়াল মানুষ ময়লা করে, মানুষ ঠাকুর দেবতার ছবি লাগিয়ে দেয়, তারা ময়লা করে না, এরকম কতগুলি ইস্যু বলবে, এবং তোমাকে বলতে হবে যদি কোনো সুপারস্টিশিয়াস বিলিফ ওর ওপর অ্যাপ্লাই করে দিয়ে কমিয়ে দেওয়া যায়, সেটা কী হবে? একটা হলো গিয়ে অকারণে গাছ থেকে ফুল তোলে, তোমার পেছনে অনেকগুলো ফুল আছে দেখে মনে হলো খুব কষ্টকর ওটা ফুল তোলাটা, অযৌক্তিক জিনিস চাপিয়ে দিতে হবে। আমি জানি না অযৌক্তিক জিনিস কি চাপানো হবে, বলতে হবে এর ভগবানের ফুল, তাহলে আরো বেশি করে তুলবে পুণ্যের জন্য আর কি। আমি জানি না কি করা উচিত, সত্যি জানি না, বুঝতে পারছি না এখন। আপনাদের কোনো আইডিয়া থাকলে লিখবেন। আচ্ছা, ধরো তুমি খুব মন দিয়ে কোনো একটা কাজ করছো, ঠিক সেই সময় কেউ তোমাকে পাশ থেকে চন একটু বাইরে থেকে ঘুরে আসি, চন আসে, বুঝতে দেখতে পাচ্ছি, কিন্তু এদের জন্য তুমি কোনো যদি একটা কিছু লজিক বানাও, খুব কঠিন লজিক বানানো, আমি তাদেরকে বলবো যে প্লিজ এরকম করিস না, কারণ মানে এটা যদি লেখা হয় তোমাদের জন্য একটা পার্ট হবে। আমি যদি নাটক লিখি তো তোকে একটা ভালো পার্ট দেবো, ডাকিস না আমাকে। তুমি কুসংস্কারে যাবেই, কুসংস্কারে আমি নেই। আমাদের বাড়িতে সবাই সায়েন্স পড়ার লোক, তো তাই কুসংস্কার ব্যাপারটা কোনোদিন আসেনি। মানে আমার ঠাকুমা ধরো ওপার বাংলায় ইংরেজি কাগজ পড়তেন, আমি যবে থেকে ঠাম্মাকে দেখেছি ঠাম্মা স্টেটসম্যান পড়তেন, আমি জন্ম থেকে দেখেছি। এবং হ্যাঁ, মানে আমি কখনো এটা ভাবিনি যে এই সুপারস্টিশনটা মানুষের ভেতর এত তীব্রভাবে আসতে পারে, যে মানে ছোট ছোট জিনিসে মানে প্রত্যেক দিনকার জীবনে কিছু ব্যাঘাত ঘটতে পারে। কখনোই না, কখনোই হয়নি। মানে আমি বলছি মানে পিরিয়ড অবস্থায় পুজোও করেছে বাড়িতে আমার, মানে এটা নিয়েও কখনো অসুবিধা হয়নি যে কেন, মানে হ্যাঁ, মানে আমাদের বাড়িতে মানে বোন ফোঁটা হয় আর কি, বুঝতে পেরেছো তো, তো সো ওইটা আমি খুব লাকি আর কি।
দেন তাহলে আরেকখানা জায়গায় আসি, সেখানে এখানেই বলা হচ্ছে যে ওদের ঠকাচ্ছেন কেন, শিক্ষা নেই বলে। আদৌ কি মানে তোমার বাড়ির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু বহু শিক্ষিত মানুষও অনেক অন্ধবিশ্বাসে ডিপলি বিলিভ করে এবং সেই বিশ্বাসটা চাপিয়ে দেয়। এরকম অনেক ঘটনা, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমরা দেখেছি। সত্যি কি শিক্ষার সঙ্গে যোগ আছে, মানে সংস্কার কুসংস্কার মানার, নাকি তার সঙ্গে অন্য কিছু পারিপার্শ্বিক অবস্থা, বড় হওয়া? মানে শিক্ষাটা ওয়ান অফ দ্য রিজনস। আরেকটা রিজন হচ্ছে ব্যর্থতা। যখনই কোনো মানুষ নিজে ব্যর্থ হয়, তার নিজের ব্যর্থতা ঢাকার জন্য সে তখনই কতগুলো রুলস চাপিয়ে দেয়। একদম তাই, মানে সে নিজে যেটা পারছে না বা নিজেই একমাত্র একা করতে চায়, তখন সে ওটাকে মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ করার জন্য বলে যে না 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 এটা করলে, যেরকম আগেকার দিনে ধরো যদি ব্রাহ্মণরাই মনে করতেন যে পুজো করা উচিত, বাকিরা পুজো করতে পারে না। আমি খুব মানে কন্ট্রোভার্সি হতে পারে এরকম কথা বলছি, কিন্তু এই কথাগুলো তো সত্যি কথা। মানে তুমি ভগবানকে কীভাবে ডাকবে সেটা তোমার ব্যাপার। আমি আমার কে দেবতা, আমি আকাশের দিকে তাকাবো নাকি চান করে ডাকবো, নাকি ঘুম থেকে উঠে সকালবেলা ডাকবো? হ্যাঁ, একটা ডিরেক্ট সম্পর্ক, মাঝখানে কেউ নেই। তো সেটা তো আমি ডিসাইড করবো। আমি অন্যের কারোর বিশ্বাসে আঘাত লাগাতে চাইছি না। মানে আমি কখনোই বলবো না যে যিনি পুজো করছেন সকালবেলা তিনি খুব অন্যায় কাজ করছেন, তবে চাপিয়ে দেওয়াটা, হ্যাঁ মানে আমার ওপর কেউ চাপিয়ে দিতে পারবে না। প্রত্যেকের বিশ্বাস আলাদা এবং তাদের নিজস্ব বিশ্বাসটা ততক্ষণই ভালো হওয়া উচিত যতক্ষণ সেই বিশ্বাসে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হচ্ছে। তাহলে বরং আমরা এই আরোপের জায়গা থেকে সরে গিয়ে আমরা বিশ্বাসের রোপে ফেরত আসি, যে রোপ ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। কিন্তু অষ্টমীতে আগামীতে মোটামুটি কি হতে চলেছে যদি প্রচ্ছন্ন একটু আভাস? অষ্টমীতে যেটা হচ্ছে আপনারা অলরেডি দেখেছেন যে অষ্টমী চরিত্রটি মানে ঋতব্রতা যেটা করছে, সে আমাদের গ্রামে চলে এসছে এবং তার একটা ডিরেক্ট কনফ্লিক্ট হচ্ছে পুরুষোত্তম সিংহর সাথে, মানে কৌশিকদা চরিত্রটি করছে আমার বাবা। এবং আয়ুষ্মান কোথাও গিয়ে মেয়েটির কাছে কৃতজ্ঞ অষ্টমীর কাছে, কারণ আপনারা দেখেছেন যে আয়ুষ্মানের জীবনও একবার বাঁচিয়েছে। তো আয়ুষ্মানের দোটানার মধ্যে আছে যে কিভাবে ও এই মেয়েটিকে বাবার হাত থেকে, মানে বাবার চোখের আড়াল করবে, আবার বাবার কাছেও সামহাও ছেলেটিকে অত্যন্ত ভালো হতে চায়, কারণ বাবার কাছেও ছেলেটি কিছুটা নেগলেক্টেড। তো সেই একটা কনফ্লিক্ট আগামী সিনগুলোতে দেখা যাবে। এবং আমার যারা ভাইয়ের চরিত্র এখানে করছে, সায়ন্তন এবং দুর্জয় এবং রক্তিম, দুটি চরিত্র, তো তারা অনেক রকম বাবার আদেশে অনেকগুলো বিপদ যাতে এই মেয়েটার জীবনে নেমে আসে সে চেষ্টা করছে। এবং আয়ুষ্মান প্রচ্ছন্নভাবে কারোর সামনে আসছে না, কিন্তু সাহায্য করছে অষ্টমীকে। তো সেটাই মোটামুটি দেখা যাবে আর কি। বেশ, তাহলে বরং সূর্যের দাপটে আমাদের যেরকম টানটানানি চলছে, তাতে এই টানাটানিটা ঠিক আছে, কি বলো? হ্যাঁ, মানে দেখো এটা আমাদের পার্ট অফ দ্য কাজ, মানে জব আর কি। সো আমার খুব ভালো লাগে, প্রতিদিন শ্যুট করতে পারছি, এটা ভালো। সবাই এখন অবধি যা ফিডব্যাক পাওয়া যাচ্ছে খুব ভালো। দেখুন কষ্ট তো হবেই, তুমিও যে কাজটা করছো সেটাও কষ্ট আছে, যিনি আমার থেকে অনেক বেশি কষ্ট অনেক রাস্তায় মানুষ করছেন। তো এই কষ্ট নিয়ে খুব একটা কমপ্লেন করবো না। তবে হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে পুরো কষ্টটাই কিন্তু অবভিয়াসলি আমি আমার মনের আনন্দের জন্য করছি, এটা আমার প্রফেশন, বাট মেইনলি কিন্তু আপনাদের ভালো লাগে যাতে, সেই চেষ্টা আমরা প্রতিনিয়ত করি। এবং আমি শুধু নয়, আমাকে শুধু সামনে দেখা যাচ্ছে, পুরো টিম যারা আছে, যারা অষ্টমীকে প্রত্যেকটা মুহূর্ত যাদের জন্য তৈরি হয়েছে, যিনি আলো করেন, আমাদের বাবুদা ডিরেক্টর, আমাদের মেকআপ দাদা, আমাদের কস্টিউমের দাদা, আমাদের লেপেলের দাদা, তো সবাইকার মিলিত পরিশ্রমের ফসল হচ্ছে অষ্টমী। আপনারা যারা টেলিকাস্টটা দেখছেন, আপনারা পাশে থাকবেন প্রত্যেক দিন 6:30 জি বাংলা। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।